আজকের এই ঘটনাটি সম্পূর্ণ সত্য ঘটনা। প্রিয় বন্ধুরা, ভয়ানক এই ঘটনাটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। আশা করা যায় ভালো লাগবে। চলুন বকবক না করে শুনে নেওয়া যাক ভয়ানক এই ঘটনাটি। আজকের ঘটনাটি আমাকে পাঠিয়েছেন সিরাজগঞ্জ থেকে ওসমান ভাই। ঘটনার স্থান সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার কোনায় গ্রামে। তো চলুন ওসমান ভাইয়ের পাঠানো পরীর ঘটনাটা শুনে আসি। আসসালামু আলাইকুম ভাই। আমার নাম মোহাম্মদ ওসমান। আজ আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা সবার সাথে শেয়ার করলাম। আশা করি সবার অনেক ভালো লাগবে। প্রায় 2 বছর আগের ঘটনা। একদিন সন্ধ্যায় আমি আর আমার কিছু বন্ধু মিলে এক জায়গায় বসে গল্প করছিলাম। সেখানে ছিল একটা নারিকেল গাছ। আমরা গল্প করার ওই সময় দেখি একটা কুকুর সেখানে ডাকাডাকি করতেছে। সেটা আমার মোটেও সুবিধার মনে হয় নাই। কুকুরের ডাকাডাকিতে আমরা সবাই সেখান থেকে চলে আসি। এই ঘটনার কিছুদিন পর শুরু হয় আমার সাথে ঘটে অস্বাভাবিক ঘটনা। একদিন রাতে মনে হয় আমার বুকের উপর কিছু বসে আছে, তা আমি অনুভব করতে পারতেছিলাম। কিন্তু ওই সময়ের ভিতর আমি অনেক চেষ্টা করেছি তার থেকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু পারতেছিলাম না। অনেকক্ষণ পর সেটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। পরে আমি দোয়া পড়ে সে রাতে ঘুমিয়ে পড়ি। ঠিক তার পরের দিন প্রায় রাত 12টায় আমি দেখতে পাই আমার রুমের ভিতরে হাতের মধ্যে রক্ত মাখা একটা বস্তু, যেটাকে দেখে মনে হলো এটা কোনো কিছুর হৃৎপিণ্ড। সেদিন আমি অনেক ভয় পেয়েছিলাম। পরের দিন সকালে আমি আমার পরিবারের সাথে শেয়ার করি। আমি বাড়িতে বলায় ওই দিন আমাকে একটা হুজুরের কাছে নিয়ে তাবিজ দেন। তারপর প্রায় 1 বছর কিছু হয় নাই। 1 বছর পর যখন এই তাবিজ নষ্ট হয়ে যায়, আবারও সেই ঘটনা আমার সাথে ঘটতে থাকে। কিছুদিন পর পর আমার বুকের উপর বসাতো। হঠাৎ একদিন রাতে আবার সেই একই ঘটনা ঘটে। রাত তখন প্রায় 12টায়। আমি ঘুমিয়ে পড়েছি। আমি দেখি অনেক ভয়ানক কি যেন আমার দিকে এগিয়ে আসছে। পরে আমি আমার হাতে থাকা ফোন বের করি। এমন সময় দেখি ফোনের ভিতর থেকে অনেক বড় বড় নখওয়ালা একটা হাত বের হয়ে আসে। এই সময় কি করব বুঝতে পারছিলাম না। ভয়ে ভয়ে আম্মু আম্মু করে চিল্লানি দেই। পরে আমার পাশের রুম থেকে আম্মু আব্বু আমার রুমে আসে। পরে আমি ওদের সব ঘটনা খুলে বলি। তার পরের দিন রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ আমি জেগে যাই। এমন সময় আমার মনে হয়েছিল আমি উপরের দিকে উঠতেছি। পরে ঘরের একটা খুঁটি ধরি, দেখি আমি উপরের দিকে উঠতেছি। আমি বুঝতে পারতেছিলাম না কি করব এখন। আমি অনেক কষ্ট করে নিজেকে তার কাছ থেকে সারিয়ে নিলাম। পরের দিন সকালে আমি এই ঘটনা আমার পরিবারের সাথে শেয়ার করলাম। তার কিছুদিন পর আমার হঠাৎ খিঁচুনি উঠে শুধু মাথা ঝাঁকাইতে থাকে। কিছুক্ষণ পর পর সেই দুষ্ট পরি না কি জানি সেটা আমার শরীরে আসে আর যায়। এই ঘটনার পর বাবা আমাদের গ্রামে এক হুজুরকে দিয়ে সে রাতে যা ঝাড়ফুঁক দিয়ে যায়, সে রাতে কিছু না হলেও পরের দিন সকাল থেকে আবার শুরু হয়। সকালে কবিরাজকে খবর দিলে বলে রাতে আমাদের বাসায় আসবে। কথা মতো উনি সন্ধ্যায় আসে। পরে তাকে হাজির করা হয়। সেটা ছিল একটা পরী যে এতদিন আমাকে ভয় দেখাতো, আমার সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটাতো। কবিরাজ ওকে হাজির করে, পরীকে হাজির করায় ওই দুষ্ট পরী বলে আমি নাকি তার পেটে পাড়া দিয়েছি, সেই জন্য সে আমার পিছনে লাগছে। এখন সে নাকি আমার সাথে থাকতে চায়। এমনকি পরীটা বলে আমারে বিয়া করতে চায়। পরীর এমন কথায় কবিরাজ রেগে পরীকে অনেক বকাঝকা করে আর চলে যেতে বলে।
কিন্তু পরী কোনোভাবে যেতে রাজি হচ্ছিল না। পরে কবিরাজ পরীটাকে তাড়িয়ে দেন আর আমারে তাবিজ দিয়া শরীর বন্ধ করে রাখে। পরীকে ছাড়িয়ে কবিরাজ বলে, এটারে না ছাড়ালে ভবিষ্যতে আমার ক্ষতি করবে, এই বলে কবিরাজ চলে যায়। তারপর থেকে আল্লাহ রহমতে এখন ভালো আছি। এই ছিল ওসমান ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। ধন্যবাদ ওসমান ভাইকে আমার সাথে তার ঘটে যাওয়া ঘটনা শেয়ার করার জন্য। ওনার ঘটনাটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনার সাথে ঘটা বা আপনার জানা কোনো ঘটনা থাকলে আমাকে পাঠাতে পারেন। এই ঘটনাটি পড়ার আগে একটা কথাই বলে রাখি, ঢাকার আদাবরের যে ফ্ল্যাটের কথা লিখতে বসেছি সেই ফ্ল্যাটে আজও কেউ নির্ভয়ে রাত কাটাতে পারেনি। কারণ সেখানে যা ঘটে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আর একবার জানলে হয়তো আপনি আর আগের মতো করে ঘরের আলো নিভিয়ে ঘুমোতে পারবেন না। এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন নাম সায়েম আহমেদ, ঠিকানা আদাবর, ঢাকা, ভুক্তভোগী আমি নিজে। আমি জানি এই লেখাটা পড়েও অনেকে বলবে ভয় থেকে বানানো, মানসিক চাপের ফল। কিন্তু আপনারা দেখছি অনেকের ফ্ল্যাটের এরকম ভয়ঙ্কর ঘটনা শেয়ার করছেন, তাই আর বসে থাকতে পারলাম না। কারণ এই ঘটনাগুলো যাদের সঙ্গে ঘটে কেবল তারাই বোঝে ভয়ের আসল রূপ কী। আর আপনাদের লেখা পড়েই বুঝলাম আপনারা হয়তো একটু হলেও বুঝতে পারবেন আমার কথাগুলো। 2024 সালের শুরুর দিকের কথা। আমার বিয়ে হয় মাত্র 6 মাস আগে। নতুন সংসার, নতুন স্বপ্ন, সব মিলিয়ে আমরা আদাবরের একটা 3 তলার বিল্ডিংয়ের 2য় তলার ফ্ল্যাটটা ভাড়া নেই। ফ্ল্যাটটা প্রথম দেখায় বেশ সুন্দরই লেগেছিল। আলো বাতাস ভালো, আশেপাশে লোকজন, নিচে চায়ের দোকান, শিশুদের খেলাধুলা। কিন্তু একটা বিষয় তখনই চোখে লেগেছিল, পুরো বিল্ডিংয়ে মানুষ থাকলেও আমাদের পাশের 2টা ফ্ল্যাট ফাঁকা। আমি মালিককে জিজ্ঞেস করেছিলাম, এখানে কেউ থাকে না কেন? তিনি হালকা হেসে বলেছিলেন, ভাই এখানে বেশি দিন টিকে না কেউ, তবে আপনারা থাকবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কথাটা বলার সময় তার চোখ দুটো কিন্তু হাসেনি। ঠোঁটের কোণে আটকে থাকা সেই অদ্ভুত হাসিটা আজও আমার মাথার ভেতর ঘুরে বেড়ায়। তখন অবশ্য এসব নিয়ে ভাবিনি, কারণ যেটা আমাদের সবচেয়ে বেশি আটকে দিয়েছিল সেটা ভাড়া। আদাবরের এই এলাকায় যারা থাকেন তারা জানেন এখানে ভাষা ভাড়া কতটা অস্বাভাবিকভাবে বেশি। অথচ এই ফ্ল্যাটটা সব মিলিয়ে সার্ভিস চার্জ সহ মাত্র 12,000 টাকা। শুনে মনে হচ্ছিল যেন কোনো ভুল হচ্ছে। মালিককে আবার জিজ্ঞেস করেছিলাম, তিনি শুধু বলেছিলেন, ভাই আপনারা ভালো মানুষ, আপনাদের জন্যই বলিলাম। আরও ভাবিনি, নতুন বিয়ে, সীমিত আয় আর ফ্ল্যাটটার পরিবেশও ছিল চোখ ধাঁধানো। দিনের বেলা আলোয় ঘরটা এতটাই স্বাভাবিক লাগতো যে মনে হতো এখানে ভয় পাওয়ার মতো কিছুই নেই। ভুলটা সেখানেই ছিল। প্রথম কয়েকদিন শান্তই কেটেছিল, কিন্তু রাত নামলেই ফ্ল্যাটটার ভেতর একটা চাপা ভার নেমে আসতো। বাতাসটা ভারী হয়ে যেত, যেন শ্বাস নিতে একটু বেশি শক্তি লাগে। দেয়ালগুলো রাতে অদ্ভুতভাবে কালচে দেখাতো, আর নিস্তব্ধতার ভেতর হঠাৎ হঠাৎ মনে হতো ঘরের ভেতর কেউ খুব ধীরে হাঁটছে। পায়ের শব্দ নয়, বরং উপস্থিতির অনুভূতি। প্রথমে ভেবেছিলাম ওপরের ফ্ল্যাটের শব্দ, কিন্তু মনে পড়তেই বুকের ভেতর ঠান্ডা ঢেউ বয়ে গিয়েছিল। ওপরের ফ্ল্যাট তো ফাঁকা। দ্বিতীয় সপ্তাহের এক রাতে আমার স্ত্রী ঘুম ভেঙে হঠাৎ উঠে বসে পড়ে। তার শরীর কাঁপছিল। সে গলা নামিয়ে বলেছিল, তুমি কি টের পাচ্ছ না কেউ আমাদের দেখছে? আমি তখনও যুক্তির আশ্রয় নিতে চেয়েছিলাম, কিন্তু ঠিক সেই সময় আলমারির ভেতর থেকে স্পষ্ট একটা দীর্ঘশ্বাসের শব্দ ভেসে আসে। কোনো কাপড়ের নড়াচড়া না, কোনো কিছুর ঘষা না, একটা নিখুঁত মানুষের নিঃশ্বাস। আমি দৌড়ে আলমারির দরজা খুলে দিই। ভেতরে কিছুই নেই, অথচ গন্ধটা ছিল একটা স্যাঁতসেঁতে পুরনো ঘরের গন্ধ, যেন বহুদিন বন্ধ থাকা জায়গা হঠাৎ খুলে দেওয়া হয়েছে। এরপর থেকে রাতগুলো আর আমাদের ছিল না। বাথরুমে ঢুকলে আয়নায় নিজের প্রতিচ্ছবি ঠিকভাবে মিলত না।
কখনো মনে হতো চোখ দুটো আমার চোখের সঙ্গে একসাথে নড়ে না। রান্নাঘরে মাঝরাতে থালা বাসনের শব্দ হতো, কিন্তু আলো জ্বালালে সব থেমে যেত। শব্দ নয়, যেন কেউ ইচ্ছে করেই থেমে যাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর পরিবর্তনটা আসতে শুরু করে আমার স্ত্রীর মধ্যে। সে ধীরে ধীরে মানুষের মতো থাকছিল না। অনেক সময় গভীর রাতে উঠে জানালার সামনে দাঁড়িয়ে থাকত, বাইরে তাকিয়ে থাকতো না, কাঁচের ভেতরে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে থাকত। ডাকলে প্রথমে কোনো সাড়া দিত না, তারপর হঠাৎ এমনভাবে তাকাতো যেন আমাকে চিনতেই পারছে না। ঘুমের মধ্যে সে কথা বলতো, ভাষাটা আমি কোনোদিন শুনিনি, কিন্তু শুনলেই মনে হতো এই ভাষা মানুষের মুখের জন্য নয়। এক রাতে হঠাৎ সে উঠে বসে দেয়ালের দিকে তাকিয়ে বলল, এখানে কেউ মরেনি। আমি কিছুটা স্বস্তি পেয়েছিলাম, কিন্তু পরের কথাটা শুনে শরীর জমে গিয়েছিল। ওরা এখানেই আছে। আমি ভয়ে জিজ্ঞেস করলাম, কারা? সে ধীরে ধীরে আমার দিকে ঘুরে তাকায়। সেই চোখে কোনো পরিচিত ভাব ছিল না। ঠোঁট নড়ছিল, কিন্তু কণ্ঠটা ছিল ভারী, পুরনো, যেন একসাথে অনেকজন কথা বলছে। যারা চলে যেতে চেয়েছিল কিন্তু পারেনি। 3য় মাসের এক রাত আমাদের জীবনের শেষ স্বাভাবিক রাত ছিল। সময় তখন রাত 3:41। হঠাৎ পুরো ফ্ল্যাটে বিদ্যুৎ চলে যায়, ফ্যান থেমে যায়, লাইট নিভে যায়, আর দেয়ালের ঘড়ির কাঁটা এক জায়গায় আটকে যায়, ঠিক যেন সময়টাকেই কেউ থামিয়ে দিয়েছে। তারপর শুরু হয় শব্দ। বেডরুমের দরজার বাইরে থেকে কেউ খুব ধীরে দেয়ালে হাত বোলাতে থাকে। নখের আঁচড়ের শব্দে মনে হচ্ছিল কেউ ভেতরে ঢোকার রাস্তা খুঁজছে। এরপর দরজার নিচ দিয়ে ঘন কালচে কিছু একটা ঢুকতে শুরু করে। সেটা মেঝেতে লেপ্টে লেপ্টে এগোচ্ছিল, কিন্তু তার কোনো নির্দিষ্ট আকৃতি ছিল না, শুধু উপস্থিতি। আমার শরীর অবশ হয়ে গিয়েছিল, চিৎকার করতে চেয়েও পারছিলাম না। ঠিক তখনই আমার স্ত্রী বিছানা থেকে নামল। তার পা মেঝে ছুঁচ্ছিল না। সে আমার সামনে দাঁড়িয়ে এমন কণ্ঠে বলল, যেটা আর আমার স্ত্রীর কণ্ঠ ছিল না, 3 মাস পূর্ণ হয়েছে, এখন হিসাব মেটানোর সময়। আমি চোখ ফেরালাম আয়নার দিকে। আয়নায় আমাদের প্রতিচ্ছবি ছিল না, সেখানে দাঁড়িয়েছিল একের পর এক দম্পতি, সবাই একেবারে আমাদের মতো, কিন্তু কারো চোখ নেই, কারো মুখ বিকৃত, সবার গলায় গাঢ় দাগ। তারা একসাথে ফিসফিস করে বলছিল, পালা বদলাও। হঠাৎ দরজা নিজে নিজে খুলে যায়। বাইরের করিডর থেকে বরফের মতো ঠান্ডা বাতাস ঢুকে পড়ে। সেই মুহূর্তে যেন কেউ সিদ্ধান্ত বদলায়। শেষ শক্তিটুকু দিয়ে আমি স্ত্রীকে টেনে বাইরে বের করি। সিঁড়ি দিয়ে নামতে নামতে একবার পেছনে তাকিয়েছিলাম। দেখি ফ্ল্যাটের ভেতরে ঠিক আমাদের মতো দুজন দাঁড়িয়ে আছে, নড়ছে না, শুধু তাকিয়ে আছে। সেদিন রাতেই আমরা এলাকা ছেড়ে চলে যাই। পরে জানতে পারি, ওই ফ্ল্যাটে যারা 3 মাস পার করেছিল তাদের আর কেউ খুঁজে পায়নি, কারণ তারা হয়তো কখনো বেরই হতে পারেনি। আজও আদাবরের সেই ফ্ল্যাটে গভীর রাতে আলো জ্বলে, হাসির শব্দ শোনা যায়। আশপাশের মানুষ বলে নতুন কেউ উঠেছে, কিন্তু সকালে আর কেউ সেই দরজা খুলতে দেখে না, কারণ ওই ফ্ল্যাটে মানুষ শুধু থাকে না, ওই ফ্ল্যাট মানুষ রেখে নেয়। আপনি হলে কি এক রাতও থাকতে পারতেন? প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ঘটনাটি শেষ পর্যন্ত শুনলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।